বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই প্যান্ডামিক সিচুয়েশান যেটা চলছে কোভিড-19, সেই কারণে আমরা ঘরে বসেই যেন পড়ালেখাটা চালিয়ে নিতে পারি এবং যারা প্রত্যন্ত অঞ্চলে আছো সেই প্রত্যন্ত অঞ্চল থেকে হয়তোবা স্যারদের সংস্পর্শে আসতে পারছো না, তাদের উদ্দেশ্যে আমার এই ক্লাস। আসলে আমি এই ক্লাসটার মূল যে কারণ সেটা হচ্ছে যে উদ্বুদ্ধ হয়েছি আসলে কোভিড-19-এর কারণেই, এবং পরবর্তীতে এইটার আর একটা জিনিস আমার কাছে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে আমার এই ক্লাসটা বা আমার এই লেকচারগুলো প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত স্টুডেন্টগুলো থাকে, যেগুলো রিমোট এরিয়া, যেখান থেকে হয়তো এই শহর এলাকায় এসে পড়ালেখা করতে সক্ষম হচ্ছে না যারা, তাদের কাছ পর্যন্ত এই লেকচারটা পৌঁছাতে পারছি, এটা আমার সার্থকতা। তো আজকে আমাদের এই লেকচারে থাকবে সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন লেকচার 11-এ ব্ল্যাক বডি রেডিয়েশনের জেনারেল কনসেপশন, ওয়েন্স ল এবং স্টিফেন্স ল নিয়ে আলোচনা করেছি। আজকে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে প্ল্যাঙ্কসের অবদান, বা প্ল্যাঙ্কস এক্সপ্লেনেশন ফর ব্ল্যাক বডি রেডিয়েশন, এইটা আমরা আলোচনা করব। তো ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন এবং ওয়েভলেন্থ, এদের মধ্যে যদি আমরা লেখচিত্র দেখি তাহলে এই ধরনের একটা লেখচিত্র পাওয়া যায়। দেখা গেল যে তাপমাত্রা বৃদ্ধির সাথে রেডিয়েশনের মান বাড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে রেডিয়েশনের মান সর্বোচ্চ হচ্ছে। সেই সর্বোচ্চ অবস্থায়, রেডিয়েশনের সর্বোচ্চ অবস্থায় যে কম্পাঙ্ক পাচ্ছি আমরা, সেটাকে বলছি ল্যামডা ম্যাক্স। এখন এই অবস্থায় আমাদের উইন্স ল কি বলল, যে উইন্স লয়ের প্রথম সূত্র থেকে যেটা আমরা পেয়েছি, উইন্স ল যে ই ল্যামডা ডি ল্যামডা বলি যদি আমরা, এইটা সমান তাহলে কত হচ্ছে আমাদের 8πhc ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস hc বাই ল্যামডা কে টি। এইটা ছিল আমাদের উইন্স ল। এখন এই সূত্রকে বিশ্লেষণ করে যদি দেখা যায়, এর দ্বিতীয় সূত্রটা ছিল আমাদের ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5। তাহলে এই দুইটা জায়গায় থেকে, এই সূত্র দুইটা থেকে যদি আমরা দেখি, তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে শক্তির মান বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে এটা দেখা যাচ্ছে যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে। কীরকম? এখান থেকে, অর্থাৎ সর্বোচ্চ মানের আগের যে অংশটা থাকছে সেটা হচ্ছে ই প্রপোর্শনাল টু ল্যামডা টু দি পাওয়ার 5। ওকে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য এই অংশটুকুর ক্ষেত্রে। কিন্তু এই অংশটুকু যখন অতিক্রম করছে তখন কি হচ্ছে? তখন হচ্ছে আমাদের ই প্রপোর্শনাল টু কিন্তু 1/t হচ্ছে, যে ফরম্যাটেই থাক। তাহলে এই অংশটার ক্ষেত্রে, অর্থাৎ সর্বোচ্চ বিকিরণের পরে আমাদের ভিনের সূত্র কিন্তু আর কার্যকর থাকছে না। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যখন বেড়ে যাচ্ছে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ভিনের সূত্র প্রযোজ্য, কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের ভিনের সূত্র প্রযোজ্য হচ্ছে না। তাহলে এটা হলো আমাদের উইনের সূত্র বা ভিনের সূত্রের ব্যর্থতা। উইন্স লয়ের যেটা ড্রব্যাক, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় প্রযোজ্য, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় এই সূত্র প্রযোজ্য নয়। এই কারণে পরবর্তীতে বিজ্ঞানী রিলে এবং জিন্স, এরা দুইজন ভিন্নভাবে দুইটা গবেষণা চালিয়ে একই রেজাল্ট পেয়েছিলেন, এবং সেইখানে তাদের যেটা সূত্র ছিল রিলে জিন্স, এদের যেটা প্রাপ্তি ছিল সেটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা ইজ ইকুয়াল টু 8πhc 8π
8 পাই KT ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। এইটা তার মানে ডি ল্যামডার ফাংশন যেটা, ল্যামডার ফাংশন যেটা, সেটা ছিল এইটা। এখন এই সূত্রটাকে বিশ্লেষণ করলে কি দেখা যায়? উইন্স ল থেকে যেটা পেলাম আমরা, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় উইন্স ল প্রযোজ্য, কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় উইন্স ল অকার্যকর, বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে উইন্স ল অসঙ্গতিপূর্ণ আচরণ করছে, তেমন সঙ্গতি দেখাচ্ছে না। মানে থিওরিটিক্যাল মান এবং প্র্যাকটিক্যাল মানের ক্ষেত্রে তারা একটা ডিসক্রিমিনেট তৈরি করছে, অসামঞ্জস্য তৈরি করছে। রিলে জিন্সের ক্ষেত্রে কি দেখছি আমরা? রিলে জিন্সের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় এই সূত্র প্রযোজ্য, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় এই সূত্র প্রযোজ্য, কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় এই সূত্র প্রযোজ্য নয়। তার মানে উইনের সূত্র আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানী রিলে এবং জিন্স তারা দেখলো যেহেতু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করতে পারছে, তাহলে পরবর্তী অংশটুকুর সূত্র কেমন হয়? তাহলে এইগুলো কি একটা পার্শিয়াল সূত্র। এইখান থেকে যদি আমরা দেখি যে ল্যামডা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ই ইজ ইকুয়াল টু ইনফিনিটি হওয়ার কথা। এটা হলো তাত্ত্বিক ক্ষেত্রে। কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি হচ্ছে? ল্যামডার মান যখন 0 হচ্ছে, ই এর মানও কিন্তু 0 নেমে আসছে। কিন্তু বাস্তবে যেটা হবে, বা পরীক্ষালব্ধ মান যেটা, পরীক্ষালব্ধ মান ল্যামডা ইজ ইকুয়াল টু 0, ই ইজ ইকুয়াল টু 0, এইটা হওয়ার কথা পরীক্ষালব্ধ। তাহলে দেখা যাচ্ছে যে তাত্ত্বিক মান এবং পরীক্ষালব্ধ মান, সমীকরণ থেকে যে মান পাচ্ছি এবং পরীক্ষালব্ধ যে মান, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যে মান, সেই মান দুইটা হচ্ছে আলাদা প্রদর্শন করছে। তাহলে আলাদা প্রদর্শন করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় রিলে জিন্সের সূত্র প্রযোজ্য নয়। তাহলে কি হচ্ছে? এই যে ভিজিবল রেঞ্জ থেকে যখন আমাদের ভায়োলেট রেঞ্জের দিকে আসছে, ভায়োলেট তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যখন আসছে, ভায়োলেট আলো বর্ণের দিকে যখন আসছে, তাহলে ভায়োলেটের মানে কি? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের দিকে আসছে। তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বা বৃহৎ কম্পাঙ্কের দিকে যখন যাচ্ছে, তার মানে কি? বেগুনি আলোর দিকে যাচ্ছে। যখন বেগুনি আলোর দিকে যখন যাচ্ছে বা ভায়োলেট আলোর দিকে যখন যাচ্ছে, তখন রিলে জিন্সের সূত্রের ব্যর্থতা দেখা যাচ্ছে। রিলে জিন্সের সূত্র তখন ব্যর্থতা প্রদর্শন করছে। কখন? যে ভিজিবল রেঞ্জের ক্ষেত্রেই যখন ভায়োলেট রেঞ্জের দিকে যাচ্ছে, ভায়োলেট রের দিকে যখন আসছে, তাহলে ভায়োলেট বা বেগুনি বা অতি বেগুনি অংশের দিকে, বেগুনি বা অতি বেগুনি অংশের জন্য রেলে জিন্সের সূত্রের ব্যর্থতা দেখা যায়। তাহলে ব্যর্থতাটা কোন অংশে দেখা যায়? রিলে জিন্সের সূত্রের ব্যর্থতাটা দেখা যাচ্ছে আসলে ভিজিবল রেঞ্জের ক্ষেত্রেই এবং হায়ার ফ্রিকোয়েন্সি, যেখানে হায়ার ফ্রিকোয়েন্সি, এই জন্য এটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি অর্থাৎ অতি বেগুনি বিপর্যয়, অতি বেগুনি বিপর্যয় বলে এটাকে, অতি বেগুনি বিপর্যয় জিন্সের, রিলে জিন্সের। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে রিলে জিন্সের সূত্রের অতি বেগুনি বিপর্যয় বলতে কি বোঝো? তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখছি যে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে অর্থাৎ উচ্চ কম্পাঙ্কে রিলে জিন্সের সূত্রের ব্যর্থতা দেখা দিচ্ছে। তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য এবং বৃহৎ কম্পাঙ্ক কোন দিকে থাকে? বেগুনি অংশের দিকে। তাহলে বেগুনি অংশের যেখানে থাকে বা ভিজিবল রেঞ্জের বেগুনি, ভায়োলেট বা আল্ট্রাভায়োলেট যে অংশটা, সেই অংশের জন্য আমাদের রিলে জিন্সের সূত্রের ব্যর্থতা দেখা দিচ্ছে। এই অংশটাকে বলা হচ্ছে অতি বেগুনি বিপর্যয় বা আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। কার আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি? রিলে জিন্সের সূত্রের আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। তাহলে আমরা এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে উইন্স ল এবং রিলে জিন্সের যে সূত্র,
উইন্স ল এবং রেলে জিন্সের সূত্র পার্শিয়ালি সঠিক আছে। ওয়েনের সূত্র হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের প্রযোজ্য, আর রেলে জিন্সের সূত্র হচ্ছে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য প্রযোজ্য। খুব ভালো করে খেয়াল রাখবে জিনিসটা। ওয়েনের সূত্র হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য প্রযোজ্য বা সঙ্গতিপূর্ণ, আর রেলে জিন্সের সূত্র হচ্ছে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সঙ্গতিপূর্ণ। এখন যদি আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ দেখি, তাহলে কৃষ্ণ বস্তুর বিকিরণের ক্ষেত্রে সংজ্ঞা যেটা আমরা জানি সেটা হচ্ছে যে সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে বিকিরিত হয়। তাহলে যেহেতু কৃষ্ণ বস্তু সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে, সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে, তাহলে সাধারণ যে পদ্ধতিগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, পার্শিয়াল যে সূত্রগুলো উইন্স এবং রেলে জিন্সের সূত্র, এটা হচ্ছে তাহলে কি চিরাচরিত পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, কৃষ্ণ বস্তুর বিকিরণের ক্ষেত্রে আমাদের এই সূত্র প্রযোজ্য নয়। এই কারণে কৃষ্ণ বস্তুর বিকিরণের ক্ষেত্রে আমরা প্ল্যাঙ্ক এক্সপ্লেনেশন প্রয়োজন। প্ল্যাঙ্ক এক্সপ্লেনেশন কৃষ্ণ বস্তুর বিকিরণে প্ল্যাঙ্কের ধারণা। কৃষ্ণ বস্তুর বিকিরণে প্ল্যাঙ্কের ব্যাখ্যা। তাহলে চিরায়ত পদার্থবিজ্ঞান যেটা, সেই চিরায়ত পদার্থবিজ্ঞান অর্থাৎ তরঙ্গ তত্ত্ব যেটা, সেই তত্ত্ব কৃষ্ণ বস্তুর বিকিরণকে ব্যাখ্যা দিতে অসমর্থ। ঠিক আছে, এই কারণে বলা হয় যে চিরায়ত পদার্থবিজ্ঞান কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় ব্যর্থ। ব্যাখ্যা করো। তাহলে রেলি এবং জিন্সের এই সূত্র দুইটার কথা যদি আমরা বলি, তাহলেই হচ্ছে আমাদের বলা যাবে যে কৃষ্ণ বস্তুর বিকিরণে এর ব্যাখ্যার কারণ কি। তাহলে যেহেতু আদর্শ কৃষ্ণ বস্তু যেটা, আদর্শ কৃষ্ণ বস্তু একেবারে আলট্রাভায়োলেট থেকে ইনফ্রারেড পর্যন্ত সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে, অর্থাৎ নিম্ন কম্পাঙ্ক থেকে একেবারে উচ্চ কম্পাঙ্ক পর্যন্ত সকল কম্পাঙ্কের বা সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো কৃষ্ণ বস্তু বিকিরণ করে। তাহলে সেই কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে কখনোই আমাদের তাহলে রেলে জিন্স বা উইন্স এর সূত্র সঙ্গতিপূর্ণ হবে না। এই কারণেই বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালের দিকে তার যুগান্তকারী যে সূত্র, সেই সূত্রের অবতারণা করেন। সেই যুগান্তকারী সূত্র যেটা, সেটা ছিল কি কোয়ান্টাম থিওরি। এটাকে বলা হয় তেজ কণাবাদ। তেজ কণাবাদ এটা কি ছিল আসলে? এটা ছিল বলছে কোনো কৃষ্ণ বস্তু থেকে যখন বিকিরণ ঘটে, রেডিয়েশন ঘটে, যখন কৃষ্ণ বস্তু থেকে যখন রেডিয়েশন ঘটে, বলছে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কম্পাঙ্ক যখন নিঃসরণ করে, যেটা শক্তি নিঃসরণ করে, তাহলে এই অংশটুকু কী হয়? এটা কম্পিত হয়। এই কম্পনশীল বস্তু থেকে যখন শক্তি নিঃসৃত হয়, বলছে সেই নিঃসৃত শক্তিটা নিরবিচ্ছিন্ন থাকে না, বিচ্ছিন্ন হয়। তাহলে নিঃসরিত বিকিরণ বা কম্পনের নিঃসরিত বিকিরণ ছিন্নায়িত। এটাই ছিল আমাদের মূল কনসেপশন। কম্পমান বা কম্পনশীল কোনো কণা থেকে যে নিঃসরণ সৃষ্টি হচ্ছে বা বিকিরণ সৃষ্টি হচ্ছে, সেই বিকিরণগুলো ছিল কি ছিন্নায়িত, কোয়ান্টাম আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে। তাহলে এই বিচ্ছিন্ন যে শক্তিটা, সেই বিচ্ছিন্ন একটা শক্তির মান কেমন ছিল? বলছে যে কোনো কৃষ্ণ বস্তু থেকে এটা একটা বিচ্ছিন্ন নিঃসরণ, এটা একটা নিঃসরণ, এটা একটা নিঃসরণ। তাহলে এটা E1, এটা E2, এটা E3। এটার কম্পাঙ্ক যদি F1 হয়, এটার কম্পাঙ্ক যদি F2 হয়, এটার কম্পাঙ্ক যদি F3 হয়, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শক্তি পাবো আমরা। এই E1 সমান কত হবে? বলছে H F1, E2 সমান কত হবে? H F2,
এটা সমান কত হবে HF3, অর্থাৎ বিকিরণের যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক এবং এইচের গুণফল হবে তার নির্দিষ্ট শক্তি। এবং এই ক্ষেত্রে E1 is not equal to E2 is not equal to E3, কারণ F1 is not equal to F2 is not equal to F3। তাদের কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হবে, তাদের শক্তিও ভিন্ন ভিন্ন হবে, শক্তিও ভিন্ন ভিন্ন হবে। এই যে আমরা F বলছি, যেটা F হলো কি কম্পাঙ্ক, এই কম্পাঙ্ককে আগে এই নিউ দ্বারা চিহ্নিত করা হতো, নিউ, অথবা এন দ্বারা চিহ্নিত করা হতো। আসলে প্রতীক কোনো বিষয় নয়, সিম্বল ডাজ নট ফ্যাক্টর। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন এই কম্পাঙ্কের নিউ, এন এসব কনসেপশন থেকে বের হয়ে একটাই প্রতীক ব্যবহার করি, সেটা হচ্ছে কি এফ। তাহলে কোনো বিকিরণ বা কম্পনশীল কোনো বস্তুর নিঃসরণ যে সৃষ্টি হয় বা নিঃসরিত যে শক্তি, সেই শক্তির কম্পাঙ্ক যদি এফ হয় তাহলে তার শক্তির পরিমাণ কত দাঁড়াবে? তাহলে এফ কম্পাঙ্কের শক্তি কত? ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এখানে এইচ কি? প্ল্যাঙ্কের ধ্রুবক। ধ্রুবক যার মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। আর এফ কি? এফ হচ্ছে নিঃসরণের বা বিকিরণের কম্পাঙ্ক, বিকিরণের কম্পাঙ্ক, বিকিরণের কম্পাঙ্ক। এখন এই সূত্রটা এর নিম্ন বা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য থেকে উচ্চ তরঙ্গদৈর্ঘ্য সকল স্তরের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা এই এফ দ্বারা কি বুঝবো? এফ দ্বারা এই আল্ট্রাভায়োলেট থেকে একেবারে ইনফ্রারেড পর্যন্ত প্রত্যেকটা আলোর কম্পাঙ্ক নির্দেশ করে, কম্পাঙ্ক নির্দেশ করে। তাহলে কম্পাঙ্ক যত বাড়তে থাকছে বা যত কমতে থাকছে কম্পাঙ্কের মান এখানে, তাহলে কম্পাঙ্কের মান যত বৃদ্ধি পেতে থাকবে শক্তির মান তত বাড়বে। এফ, এইচ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ই প্রপোর্শনাল টু এফ, ই প্রপোর্শনাল টু এফ। এবং এইখান থেকে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক যে সূত্রটা পেয়েছিলেন, সাধারণ যে সূত্র আমরা আলোচনা করছিলাম এতক্ষণ, সেই যে সূত্রটা পেয়েছিলেন সেটা হচ্ছে আমাদের ই ল্যামডা, মানে এই ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে ই ল্যামডা ডি ল্যামডা ইজ ইকুয়াল টু, ই ল্যামডা ডি ল্যামডা ইজ ইকুয়াল টু 8πh3 ল্যামডা টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার -hc বাই ল্যামডা kt -1। এইটা ছিল হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের সূত্র। এবং এই সূত্রটা সকল তরঙ্গদৈর্ঘ্যের জন্য প্রযোজ্য, সকল তরঙ্গদৈর্ঘ্যের জন্য প্রযোজ্য। এখানে আমাদের চিহ্নিত এইচ ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, c speed of light, lambda T temperature in Kelvin, temperature in Kelvin, আর k হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট এই, ঠিক আছে। এই সূত্রটা আমাদের বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক উপহার দিলেন। এবং প্ল্যাঙ্কের এই সমীকরণ থেকে পরীক্ষালব্ধ যে মান এবং তাত্ত্বিক যে মান, সেই মান সকল তরঙ্গদৈর্ঘ্যের জন্য শক্তি বণ্টনের ক্ষেত্রে প্রযোজ্য। এই সূত্রটি সকল তরঙ্গ দৈর্ঘ্যে শক্তি বিকিরণের
ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ। এই কোন সূত্রটা? এই সূত্রটাই হচ্ছে তাহলে আমাদের কোয়ান্টাম তত্ত্বের অবতারণা, কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে ধারণা দেয়। এই যে প্রত্যেকটা নিঃসরণ থেকে যে শক্তি নিঃসৃত হচ্ছে, E = এই E = কে বলা হয় ফোটন। তাহলে E = যেটা, এইটাকে বলা হয় ফোটন। এইটা সম্পর্কে এর পরের লেকচার অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন 3-তে আমি ফোটন সম্পর্কে আলোচনা করব, তখন তোমরা ফোটন সম্পর্কে জানতে পারবে। তাহলে এখন ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে কৃষ্ণ বস্তু সম্পর্কে তার যে থিম বা ধারণা ছিল সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং কৃষ্ণ বস্তুর শোষণ হয় হচ্ছে কোয়ান্টাম আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র নিঃসরণ আকারে, এবং এক কৃষ্ণ বস্তুর বিকিরণ থেকে অন্য কৃষ্ণ বস্তুর শোষণ পর্যন্ত যে দূরত্বটা অর্থাৎ সঞ্চালন যেটা, সেই সঞ্চালন পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোনো তত্ত্ব বা ধারণা দেননি। তিনি শুধু কৃষ্ণ বস্তুর শোষণ এবং কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে বলেছিলেন। পরবর্তীতে 1905 সালের দিকে আইনস্টাইন প্ল্যাঙ্কের এই সূত্রকে সম্প্রসারিত করেন। তাহলে কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে প্ল্যাঙ্কের সামান্য ডিসইউনিটি কী ছিল, অসঙ্গতি কী ছিল, যে তিনি কৃষ্ণ বস্তুর শুধুমাত্র বিকিরণ এবং শোষণ এই দুইটা বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং কৃষ্ণ বস্তুর শোষণ সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু সঞ্চালন সম্পর্কে তিনি কোনো মতবাদ দেননি। এই মতবাদটুকুই আইনস্টাইনের ব্ল্যাক বডি রেডিয়েশনের যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণে আমরা পাই। সম্প্রসারণে যেয়ে বিজ্ঞানী আইনস্টাইন বললেন যে কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর শোষণ এবং সঞ্চালন পুরোটাই হয় কোয়ান্টাম থিওরি অনুসারে, অর্থাৎ কণা তত্ত্ব অনুসারে, ছিন্নায়িত আকারে, তাই না, গুচ্ছ গুচ্ছ আকারে, অর্থাৎ ফোটন আকারে। তাহলে কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর শোষণ, কৃষ্ণ বস্তুর সঞ্চালন, এই সবগুলোই হয় ছিন্নায়িত আকারে, অর্থাৎ ফোটন আকারে, তার মানে কণা আকারে, তার মানে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে, কোয়ান্টাম থিওরি অনুসারে। তার মানে কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর শোষণ এবং কৃষ্ণ বস্তুর সঞ্চালন পুরোটাই হয় কোয়ান্টাম তত্ত্ব অনুসারে। তাহলে আমরা বলবো কৃষ্ণ বস্তুর বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব মেনে চলে। এটাই হলো আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন সম্পর্কে তার এক্সপ্লেনেশন। এবং পরবর্তীতে এসে আমরা দেখলাম যে এই সূত্রটাকে বিজ্ঞানী আইনস্টাইন একটু এক্সপানশন করেছেন, অর্থাৎ সম্প্রসারণ করেছেন। আমাদের এইটার ক্ষেত্রে আলোচনায় একটুখানি বাদ রেখে গেলাম আমরা, সেটা হলো ফোটন সম্পর্কে আর বিস্তারিত কিছু বললাম না। এর পরের লেকচারে আমি ফোটন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় আল্লাহ হাফিজ।